ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ভয়ঙ্কর হামলার 15ই জুলাই নিপীড়িতদের ঘুরে দাঁড়ানোর দিন। বাংলাদেশ উন্নত হলে সমৃদ্ধ হবে দক্ষিণ এশিয়া, মন্তব্য প্রধান উপদেষ্টার। আর্থিক খাতের সংস্কারের প্রশংসা বিশ্বব্যাংকের। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনে চুক্তিতে একমত উভয় পক্ষ, আনুষ্ঠানিক ঘোষণা বাকি। চলছে রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশন বৈঠক, আলোচনায় প্রত্যাশিত অগ্রগতি নেই বললেন আলী রিয়াজ। আগস্টে শুরু সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি, 15 টাকা দরে 30 কেজি চাল পাবে অর্ধ লক্ষাধিক পরিবার। দর্শক, আজ 15 জুলাই। কোটা বিরোধী আন্দোলন দমাতে 1 বছর আগে এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা চালায় ছাত্রলীগ। মারধর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া আহতদেরকেও। সব মিলিয়ে আহত হয় প্রায় 3 শতাধিক শিক্ষার্থী। ওই হামলার ঘটনা পতন ডেকে আনে ছাত্রলীগ এবং হাসিনা সরকারের। শফিকুল ইসলাম সবুজের রিপোর্টে বিস্তারিত। 15 জুলাইয়ের সেই বর্বরোচিত হামলা। রাজপথ কাঁপানো বৈষম্যমূলক কোটা সংস্কার আন্দোলন দমাতে ছাত্রলীগকে মাঠে নামিয়ে দিয়েছিল ক্ষমতাসীনরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সেদিন নির্মমভাবে পেটানো হয় ছাত্রীদের। তারা বিশাল বিশাল ইট পাটকেল মারতে থাকে আমাদের মিছিলে। এখন মিছিলের সামনের দিকে তারা হামলা করে, যেটা পুরোটাই ছিল মেয়েদের একটা বড় অংশ। মেয়েদের গায়ে হাত, এটা কোনো শিক্ষিত মানুষের কাজ হতে পারে না। ঢাকা মেডিকেল কলেজ এলাকাতেও কোটা আন্দোলনকারীদের ওপর চড়াও হয় ছাত্রলীগ। বেলা 2টার দিকে সংঘর্ষ শুরু হয়েছিল বিজয় 71 হলের সামনে। আন্দোলনকারীদের বাধা দেয় ছাত্রলীগ। রাজু ভাস্কর্যের সামনে সমাবেশরত শিক্ষার্থীদের একটি অংশ এগিয়ে যায় ছাত্রলীগকে মোকাবেলা করতে। সে সময় বিভিন্ন হল ও মধুর ক্যান্টিনে থাকা ছাত্রলীগ কর্মীরাও হামলা চালায়। এরপর ছাত্রলীগ ধাওয়া দিলে ভিসি চত্বর হয়ে শিক্ষার্থীদের এক অংশ যায় ফুলার রোডে, আর এক দল যায় নীলক্ষেতের দিকে। এই দুই ভাগের যাকেই হাতের কাছে পেয়েছে তাকেই লাঠি সোঁটা দিয়ে মারতে দেখা যায় ছাত্রলীগের নেতাকর্মীদের। এরপর সন্ধ্যা 7টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগ হামলা চালায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ভাঙচুর চালায় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও। নারকীয় ওই হামলায় আহত হন 3 শতাধিক শিক্ষার্থী। আহত অবস্থায় তারা ঢাকা মেডিকেলে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এমার্জেন্সিতে। সেই এমার্জেন্সিতে গিয়ে তারা রড নিয়ে এমার্জেন্সির ভিতরে ঢুকে তাদেরকে মারতে পর্যন্ত গেছে। সাধারণ ছাত্রদের উপর হামলা করছে এইভাবে। পুলিশ কেন 3 ঘন্টা পরে আসছে? সরকারি ছত্রছায়ায় ছাত্রলীগের বেপরোয়া হামলায় দেয়ালে পিঠ থেকে গেলেও এরপর ঘুরে দাঁড়ায় সাধারণ ছাত্ররা। ওই রাতেই বিভিন্ন ক্যাম্পাস থেকে বিদায় ঘণ্টা বাজতে শুরু করে ক্ষমতাসীন ছাত্র সংগঠনটির। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ উন্নত হলে পুরো দক্ষিণ এশিয়া সমৃদ্ধ হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই এই দেশকে শুধুমাত্র ভৌগোলিক সীমানা হিসেবে না দেখার আহ্বান তার। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই মন্তব্য করেন ডক্টর ইউনূস। জানান, আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহন ব্যবস্থা উন্নত করা প্রয়োজন বাংলাদেশের। এ সময় জোহানেস জুট অর্থনৈতিক খাতে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কারের প্রশংসা করেন। ঘোষণা দেন বিশ্বব্যাংকের সমর্থন অব্যাহত রাখার। আর জুলাই আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানান তিনি। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের কার্যালয় স্থাপনে চুক্তিতে একমত উভয় পক্ষ। এখন বাকি কেবল আনুষ্ঠানিক ঘোষণার। দর কষাকষিতে একটি ধারায় ছাড় দিয়েছে জাতিসংঘ, আর 5টিতে বাংলাদেশ। দায়বদ্ধতার বিষয়টি বাদ হলেও নতুন করে যোগ হয়েছে কূটনীতিকদের জন্য জেনেভা কনভেনশনের নীতিটি। আর এরই মধ্যে বাংলাদেশের পক্ষে চুক্তিটি সই করে পাঠানো হয়েছে জেনেভাতে। মোর্শেদ হাসিবের রিপোর্ট। যে কোনো দেশেই জাতিসংঘের মানবাধিকার কমিশনারের অফিস চালুর ধাপ আছে বেশ কটি।
যার সর্বাগ্রে মিশনের কাজের পরিধি, সুরক্ষা এবং দায়ের মতো বিষয়ে সম্মত হতে হয় উভয় পক্ষকেই। যে আলোচনায় বাংলাদেশেও জাতিসংঘের অফিস খোলা নিয়ে দ্বিমত ছিল মোট 6টি ধারায়। অবশেষে দুই পক্ষের ছাড়ে হয়েছে সমাধান। কান্ট্রি অফিসের যাবতীয় কার্যক্রম যদিও চলবে সংস্থাটির তত্ত্বাবধানে, তবে এর দায় ঢাকার উপর চাপাতে চেয়েছিল জাতিসংঘ, যা নিয়ে বাংলাদেশের আপত্তি মেনে নিয়েছে সংস্থাটি। অন্যদিকে বাংলাদেশ ছাড় দেয় 5টি ধারায়। সেই অনুযায়ী জাতিসংঘের স্থানীয় কর্মকর্তাদের দায়মুক্তি, বাংলাদেশে অবাধ ও স্বাধীন চলাচল, ভিসা ফ্রি এন্ট্রি ও তাদেরকে সামাজিক সুরক্ষার বিষয়ে একমত বাংলাদেশ। মূলত মিশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ ও তদারকির সুযোগ পাবে জাতিসংঘ। বিষয়গুলো নিয়ে তারা নিয়মিত যোগাযোগ রাখবে দেশের বিভিন্ন গোষ্ঠী ও সুশীল সমাজের সাথে। এর বাইরে জাতীয় মানবাধিকার কমিশন শক্তিশালী করার দিকেও মনোযোগ দেবে সংস্থাটি। নজর রাখবে জুলাই-আগস্ট গণহত্যার বিচার প্রক্রিয়ায়। নতুন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এরই মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে চূড়ান্ত চুক্তিটি সই করে পাঠিয়েছেন জেনেভায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কার্যালয়ে। বিশ্বের 16টি দেশে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের কার্যালয় রয়েছে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় প্রত্যাশিত অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফায় 14তম দিনের আলোচনা চলছে। এ আলোচনার শুরুতে ডক্টর আলী রিয়াজ বলেন, সংস্কার প্রক্রিয়া ব্যর্থ হলে এই ব্যর্থতা শুধু কমিশনের হবে না, বরং রাজনৈতিক দলগুলোর উপরও বর্তাবে। মৌলিক বিষয়গুলোতে দ্রুত একমত হবার আহ্বান জানিয়েছেন তিনি। আজকের আলোচনার বিষয় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, সংবিধান সংশোধন এবং সংসদে নারী আসন নিয়ে। এর কিছু কিছু জিনিস আমরা ইতিমধ্যেই একমত হয়েছি। কিছু বিষয়ে আপনারা প্রাথমিক পর্যায়ের আলোচনায় একমত হয়েছেন, আর কিছু নিষ্পত্তিহীন অবস্থায় আছে, এগুলো আমরা আলোচনা করব। আগামী কয়েকদিনের মধ্যে আলোচনায় আমাদেরকে এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আগস্টে শুরু হচ্ছে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি। 15 টাকা দরে 30 কেজি করে চাল পাবে 55 লাখ পরিবার। সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এই তথ্য জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। পরিকল্পনা অনুযায়ী আগস্ট থেকে নভেম্বর এবং পরের 2 মাস বিরতি দিয়ে ফের দেয়া হবে ফেব্রুয়ারি এবং মার্চে। তিনি আরও জানান, সরকারিভাবে আমদানি করা হবে 4 লাখ মেট্রিক টন চাল, আর বেসরকারিভাবে 5 লাখ মেট্রিক টন চাল আমদানির লাইসেন্স দিতে অনুরোধ করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়কে। আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে বন্যার কথা চিন্তা করে। এদিকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত দেশি বিদেশি চুক্তি পর্যালোচনায় আইনি সহায়তার অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে জুলাই স্মৃতি জাদুঘরেরও। 55 লাখ পরিবার 30 কেজি করে চাল পাবে 6 মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত পাবে আমাদের বর্তমান পরিকল্পনা অনুসারে। তারপর ডিসেম্বর, জানুয়ারি পাবে না, আবার ফেব্রুয়ারি, মার্চ পাবে। যে আমরা চেষ্টা করছি যেমনি হোক বাজার মূল্য স্থিতিশীল করা। সেখানে আপস অ্যান্ড ডাউন থাকবে, সব পণ্যের দাম একসাথে কমে যাবে সেটা কোনোদিন সম্ভব না, সব পণ্যের দাম একসাথে বেড়ে যাবে সেটাও কাম্য না। অতএব এই দিক দিয়ে আমরা একটু সজাগ আছি। রাজধানীর বনানীতে ক্যান্সার হাসপাতালের পেছনের এলাকায় এক পথ শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে তাকে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে, আটক করা হয়েছে 2 জনকে। বনানী থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, গত রাত 8:30টার দিকে ধর্ষণের এই ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে গিয়ে তারা গুরুতর অসুস্থ দেখতে পান শিশুটিকে। পরে তাকে উদ্ধার করে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। ফুটপাতেই থাকতো ওই শিশুটি। রাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তি পাশবিক নির্যাতন চালায় তার উপর। চাঁদপুরে হামলার শিকার খতিব নূর রহমানের চিকিৎসা চলছে রাজধানীর একটি হাসপাতালে। দাবি করেছেন তার দেয়া খুতবা ভুলভাবে বুঝেছেন অভিযুক্ত বিল্লাহ হোসেন। ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা খতিয়ে দেখবার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ফয়সাল হোসেনের রিপোর্ট। জুমার নামাজের খুতবা শুনে ক্ষুব্ধ হয়ে মৌলানা নূর রহমানকে প্রকাশ্যে মসজিদে কুপিয়ে জখম করেন বিল্লাল হোসেন।
চাঁদপুরের এই বীভৎস ঘটনা নাড়া দেয় দেশবাসীকে। প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য খতিবকে পাঠানো হয় ঢাকায়। এরই মধ্যে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমার নবীদের বিয়ন বলছে আমি মানতে পারিনি স্যার, এটা আমি অন্যায় করছি, অপরাধ হাতে তুলে নিয়েছি। তুমি করছো না, এটা কি ঠিক হয়েছে বলো ভাই? না, এটা অপরাধ করছে, এটা আমি জঘন্য অপরাধী। গুরুতর আহত মোল্লাবাড়ি মসজিদের খতিব মাওলানা নূর রহমান এখন কেমন আছেন? ঢাকার একটি হাসপাতালে তার সাথে কথা হয়, জানা যায় বেশ ভালো আছেন তিনি। ঘটনার আকস্মিকতায় হতবাক তিনি নিজেও। আগের থেকেই প্রোগ্রাম করে সেখানে চা পাতি নিয়ে যান আমাদের পেশায় মসজিদে ঢুকছে, এগুলো আমি কিছুই জানি না। তারপরে ঘটনাটা আপনাদের সামনে। দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াত দিয়ে আসছেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দেয়া তার বক্তব্য ভুলভাবে বুঝেছেন বিল্লাল হোসেন। রসুলের সামনে আমি বেয়াদবি করব, এটা অকল্পনীয়। এটা কখনো আমার দ্বারা আল্লাহ রসুলের সামনে বেয়াদবিমূলক কোনো কথা আমি বলি নাই, বলতে পারি না। এটা আমি স্পষ্ট করে বলতে চাই। এই ঘটনায় হওয়া মামলায় এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে আসামিকে। এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। জানা গেছে সে ইমাম সাহেবের বক্তব্যে সে অসন্তুষ্টি প্রকাশ করে সে সেখানে কিছু কথা বলতে চায়, তাকে বলতে দেওয়া হয় নাই। সে ক্ষোভে বশবর্তী হয়ে এসে ইমাম সাহেবকে জখম করেছে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, আপনাদেরকে আগেই জানিয়েছিলাম রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় করণীয় নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন মামলার বাদী এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে, তো এই বিষয় নিয়ে আমরা সংসদে তেমন কোনো আলাপ হয় নাই। একতরফাভাবে এটা পাশ হয়েছে এবং পাশ হওয়ার পরে এই নিয়ে তেমন একটা কথাবার্তা হয়নি। তো এই অধমই প্রথম 2013 সালে প্রথম বলেছি যে এই পঞ্চদশ সংশোধন যে পাশ হয়েছে সেটা যে লেজিটিমেসি ছিল না, এটার গ্রহণযোগ্যতা ছিল না, এমনকি আইনগত বৈধতাও ছিল না। আমি একটা লেখা লিখেছিলাম 28 অক্টোবর, কোন সংবিধান কার সংবিধান। 2013 সালের 28 অক্টোবরে আমি লেখাটা লিখেছিলাম। এই লেখাতে আমি পরিষ্কারভাবে বলেছি যে শুধু পঞ্চদশ সংশোধনের লেজিটিমেসি নয়, লেজিটিমেসি এই জন্য এতে একতরফাভাবে পাশ করা হয়েছে, জনগণের মতামত নেওয়া হয়নি। সংবিধান তো জনগণের মতামতের প্রতিফলন। এছাড়াও যেই সকল বিশেষজ্ঞদেরকে ডাকা হয়েছিল তাদের মতামত উপেক্ষা করা হয়েছে। সর্বোপরি যে একটা বিশেষ সংসদীয় কমিটি গঠিত হয়েছিল 15 সদস্যের এবং তার 12 জনই ছিলেন সরকার দলীয়, যে তারা সর্বসম্মতভাবে তারা সুপারিশ করেছিলেন তত্ত্বাবধায়ক সরকার রেখেই সংবিধান সংশোধন। এই সব উপেক্ষা করে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয় এবং পঞ্চদশ সংশোধনী পাশ করার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়, যার মাধ্যমে যে ক্ষমতা চিরস্থায়ী করার একটা ব্যবস্থা হয়। তো এই লক্ষ্যে আমি শুধু এই লেখাই নয়, আরও অনেকগুলো লেখা লিখেছি। আমি অনেকগুলো সংবাদপত্রে লিখেছি, টেলিভিশনে আপনাদেরকেও বলেছি যে শুধু পঞ্চদশ সংশোধনী এটা অসাংবিধানিক নয়। যে দর্শক, ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদারের বক্তব্য আমরা সরাসরি শুনছিলাম। পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যায় বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। চ্যানেল 24 এর অনুসন্ধানে উঠে এসেছে ঘটনার দুদিন আগে সোহাগ খুনের পরিকল্পনা করা হয় সলিমুল্লাহ মেডিকেলের 4র্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির কার্যালয়ে বসে। সন্ধান মিলেছে যুবদলের বহিষ্কৃত নেতা মহিনের গোপন টর্চার সেলেরও। এদিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে আরও এক আসামিকে। সবুজ হোসেনের ক্যামেরাতে কাজী ফয়সালের রিপোর্ট। সম্পর্ক ছিল ভালো, কার উপর মহিনের এটা সম্পর্ক ছিল। জীবনের ঝুঁকি থাকায় আড়াল থেকেই চ্যানেল 24 এর সঙ্গে কথা বলেন মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার এই প্রত্যক্ষদর্শী। জানান সোহাগ হত্যার পরিকল্পনা হয় 2 দিন আগেই সলিমুল্লাহ মেডিকেলের 4র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতিতে। সেই বৈঠকে ছিলেন সমিতির সভাপতি মোজাফফর হোসেন বাবুলও। 2 দিন আগে মিটিং হয়েছে 4র্থ শ্রেণী অফিসে। মহিন ছিল, অপু ছিল, 10 জন থেকে 12 জন।
এই ভিডিওতে হত্যায় জড়িত যাদের দেখা যাচ্ছে তাদের অধিকাংশই ছিলেন ওই গোপন বৈঠকে। অনুসন্ধানের এক পর্যায়ে খোঁজ মিলে সোহাগ হত্যার নেতৃত্ব দানকারী মাহমুদ হাসান মাহিনের গোপন টর্চার সেলের। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন একটি ভবনের ৩য় তলা, যেখানে মহিন তাদের কথার অবাধ্য যারা হতো তাদেরকে ধরে এনে মারধর করতো, টর্চার চালাতো। এই ধরনের ভুক্তভোগী কিন্তু আমরা পেয়েছি। এটা ওনারা এসব বস্তা আড্ডা মোটে এটাই ওনাদের ছিল। মানুষজনের নিয়ে এসে মাইর দূর করা হইতো, যেমন আমরাও মাইর খেয়েছি, আমাদেরও বাসায় 3বার লোক যাওয়া হয়েছে। কক্ষটিতে ছড়িয়ে ছিটিয়ে ছিল বিভিন্ন জিনিসপত্র। মহিন গ্রেপ্তারের পর যেখানে লুটপাট চালায় একটি পক্ষ। মহিন সিন্ডিকেটের কবলে পড়া অনেকেই চ্যানেল 24-কে জানান নির্যাতনের ভয়াবহতা। হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু করে ফুটপাত, দোকানপাট সবখানে ছিল তাদের দৌরাত্ম্য। কোনো দলের লোকে নাই, কাজ করি ভাত খাই, আমার কি অপরাধ তোরা আজকে আমার দোকানটা নিয়ে নি? আমি মহিনের ক্লাবে যাই ওর কাছে অনুরোধ করছি, অপু মহিন আবিজাবি জিনিস দিয়ে আমার বলে যে আমি ব্যবসা করি, আমি খাই, আমি এন করি তেন করি। আমার অনেক মার দিছে। আমার মালিকের যে এক বড় ভাই উনি গেছে পর, তারপর আমার মারামারি ছেড়ে দিছে। গণ অভ্যুত্থানের পর বহিষ্কৃত যুবদল নেতা মহিন ভুক্তভোগীদের আওয়ামী দোষর আখ্যা দিয়ে চালাতো নির্যাতন আর চাঁদাবাজি। আমাকে ব্ল্যাকমেল করছে, শুধু একটা কোনো এমপির সাথে না, কোনো মন্ত্রীর সাথে না, কোনো সাথে না, খালি পিছে আওয়ামী লীগের একটা ব্যানার। আমার বন্ধুটাকে মেরে আমাকে ফোন দিছে, এই তোকে মেরে ফেলবো। আমার মহিন অপু বলছে মেরে ফেলবো, তুই এখন মিট করছে। আর আমি ভয়ে এলাকা ছেড়ে গেছি। আমার বলছে তুই আওয়ামী লীগ খরচ, এটা বলে আমার বিগত 6 মাস আমার খালি দৌড়ের উপর রাখছে। পোলাপাইন দিয়ে ধরে নিয়ে পরে 1 লাখ টাকা আমার এই বুথেতে, আমার এটিএম বুথে দুইবারে মানে 2 বুথেতে আমার টাকা নিছে। স্থানীয়রা জানান বছরের পর বছর সোহাগ ও মহিন একসঙ্গেই চলাফেরা করত। আধিপত্য ও বাগবাটোয়ারার দ্বন্দ্বে গেল 2 মাস ধরে দূরত্ব বাড়ে তাদের, যা শেষ পর্যন্ত গড়ায় নির্মম হত্যাকাণ্ডে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান SM মনিরুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। রেকর্ডপত্র তলব করে বন্দর কর্তৃপক্ষকে চিঠিও দিয়েছে অনুসন্ধানকারী দলের নেতা সহকারী পরিচালক নওশাদ আলী। কর্ণফুলী নদীর ড্রেজিং প্রকল্প সংশ্লিষ্ট অনুমোদনপত্র, আর্থিক বরাদ্দ, টেন্ডার, চুক্তির নথিসহ মনিরুজ্জামানের ব্যক্তিগত ও পারিবারিক নথিপত্র চাওয়া হয়েছে চিঠিতে। আগামী 28 জুলাইয়ের মধ্যে সব নথি দুদকে সরবরাহ করতে বলা হয়েছে। ক্ষমতার অপব্যবহার, অনিয়ম এবং অবৈধ সম্পদ অর্জনেরও অভিযোগ আছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের বিরুদ্ধে। 50 দিনের মধ্যে ইউক্রেনের সাথে যুদ্ধবিরতি চুক্তি না করলে রাশিয়ার উপর কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ন্যাটোর মহাসচিবের সাথে বৈঠকে কিয়েভে বিপুল অর্থের অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতিও দেন মার্কিন প্রেসিডেন্ট। জানান যে সকল দেশ মস্কোর রপ্তানি করা পণ্য কিনবে তারাও পড়তে পারেন নিষেধাজ্ঞার আওতাতে। দ্বিতীয়বার মসনদে বসেই ইউরোপীয় নেতাদের মাথা ব্যথার কারণ হন ডোনাল্ড ট্রাম্প। একদিকে বক্তৃতা বিবৃতিতে তার পুতিন প্রেম, অন্যদিকে ইউক্রেনে অস্ত্র সরবরাহ কমানো, সব মিলিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের খোলনালচে বদলে যাবার দশা। কিন্তু না, স্বভাবসুলভ ইউটার্ন নিলেন ট্রাম্প। হোয়াইট হাউসে ন্যাটো প্রধানের সাথে বৈঠকের পর ইউক্রেনকে দেয়া হয়েছে সমরাস্ত্র সরবরাহ বাড়ানোর আশ্বাস, আর রাশিয়া পেল শুল্কের কড়া হুঁশিয়ারি। রাশিয়ার উপর আমরা ভীষণ অসন্তুষ্ট। পুতিন আমাকে টেলিফোনে মিষ্টি কথা বলে ঠিকই, কিন্তু দিন শেষে হামলা অব্যাহত রাখে। 50 দিনের মধ্যে যদি কোনো যুদ্ধবিরতি চুক্তি না হয় তাহলে আমরা রাশিয়ার উপর কঠোর শুল্ক আরোপ করব, প্রায় 100% হারে। আর ইউক্রেনিয়ানদের আরেকটি সুসংবাদ, আপনাদের শক্তিশালী সামরিক সরঞ্জাম দেওয়া হবে। এর পাশাপাশি নিষেধাজ্ঞার হুমকিও দেন মার্কিন প্রেসিডেন্ট, যার অর্থ যেসব দেশ রাশিয়ার কাছ থেকে তেল কিনবে নিষেধাজ্ঞার আওতায় পড়বেন তারাও। এই নিষেধাজ্ঞা কার্যকর হলে সবচেয়ে বড় বিপদে পড়বে রুশ তেলের মূল খরিদ্দার চীন ও ভারত। বিশ্লেষকরা বলছেন পুতিনকে ভুল বুঝেছিলেন ট্রাম্প, আর রুশ প্রেসিডেন্টও বাকপটুতায় কার্যত বোকা বানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্টকে। I think President Trump
হয়তো প্রেসিডেন্ট ট্রাম্প এতদিনে বুঝতে পেরেছেন যে পুতিন তাকে নিয়ে পুতুলের মতো খেলছে। যুদ্ধবিরতি নিয়ে পুতিনের কোনো আগ্রহ নেই, কিন্তু ট্রাম্পকে ঠিকই এমনভাবে ব্রেন ওয়াশ করেছিলেন যাতে তার মনে হয়েছিল রাশিয়া হয়তো যুদ্ধবিরতি চায়। এ সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দুই দেশে। একদিকে মস্কোপন্থীরা বলছে যুদ্ধের মাত্রা বাড়াবে ট্রাম্পের ঘোষণা, ও আপাতত স্বস্তিতে ইউক্রেনীয়রা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। খেলার খবর। কাল শেষ হচ্ছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। সিরিজের শেষ টি20 খেলবে দুই দল। কলম্বোয় ফিরেছে টিম বাংলাদেশ। গতকাল ডাম্বুলা থেকে বিকেলে টিম হোটেলে পৌঁছায় ক্রিকেটাররা। আজ দুপুরে ম্যাচ ভেন্যুতে করবে অনুশীলন। একই দিনে লঙ্কানদেরও অনুশীলন করবার কথা রয়েছে। আর স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় টি20তে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে টাইগাররা। ফুরফুরে মেজাজে লিটনের দল। প্রায় মাসব্যাপী এই সফরে কলম্বোয় অম্লমধুর অভিজ্ঞতা সফরকারীদের। টেস্টে ভিন্ন ভেন্যুতে হারলেও শেষ টি20 ভেন্যু প্রেমাদাসায় 2 ওয়ানডের একটাতে জয়, আরেকটাতে হার। বুধবার মাঠে গড়াবে সিরিজ নির্ধারণী তৃতীয় টি20।